নমস্কার, আমি ডক্টর নক্ষত্র রায় বলছি। আপনারা হয়তো আমাকে চেনেন, দেখেছেন। আমি মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য, সাধারণ মানুষের জন্য দিনের পর দিন স্পন্দন মেডিকেল সেন্টারে একটা অসম যুদ্ধ চালিয়ে যাচ্ছি। বছর দুই আগে বিভিন্ন সরকারি হাসপাতালে দুর্নীতি, স্বজন পোষণ, চিকিৎসায় গাফিলতি, অবহেলায় মৃত্যু, শিশু মৃত্যু, এই সমস্ত নিয়ে বিভিন্ন খবরের কাগজে, টেলিভিশনে হইচই শুরু হয়েছিল। ঠিক সেই সময় কর্তৃপক্ষ নির্দেশ দিলেন যে সমস্ত হাসপাতালের কর্মচারীদের ইউনিফর্ম পরতে হবে, গলায় ব্যাজ ঝোলাতে হবে, এমনকি ডাক্তারবাবুদেরও এপ্রন পরতে হবে। এইসব আপনারা দেখেছেন, আমাদের স্পন্দনের কর্মচারীরা ইউনিফর্ম পরে, নীল নীল ইউনিফর্ম। এমনকি ডাক্তারবাবুরাও অত্যন্ত সিনসিয়ারলি, রিলিজিয়াসলি এপ্রন পরেন। কিন্তু তা সত্ত্বেও গত 1.5 বছরে আপনারা দেখেছেন যে মানুষের মনে স্পন্দন যে আশার সঞ্চার করেছিল, যে আশা সৃষ্টি করেছিল, যে সাধারণ মানুষ যাদের আর্থিক সঙ্গতি নেই বড় বড় ডাক্তারবাবুদের নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করানোর, তারা এখানে এসে সুচিকিৎসা পাবেন, ঠিকমতো ওষুধপত্র পাবেন, সেবা পাবেন, সেই আশা নষ্ট হয়ে গেছে। স্পন্দনকে ঘিরে মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে, এটা আমি জানি। কিছু ভালো ডাক্তার যেমন আছেন, তেমনি তার পাশাপাশি অসৎ, অসাধু ডাক্তারবাবু আছেন। আছে অসৎ কর্মচারী, আছে অসৎ সেবিকা, এবং সেই কারণে বাচ্চা বদলের মতো নক্কারজনক ঘটনা ঘটে। পেসমেকার কোম্পানি প্রয়োজন না থাকলেও পেসমেকার বিক্রি করে যায়। মৃত রোগীর বুক থেকে পেসমেকার হারিয়ে যায়, চুরি হয়ে যায়। এ সমস্তটাই আমি জানি। আমি জানি এই অসম যুদ্ধে আমি প্রায় নিঃসঙ্গ। আমাকে কেউ বুঝতে চায় না, আমিও বোধহয় ঠিকমতো কাউকে বোঝাতে পারি না। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি দেখেছি যে আমি নিজে থেকে কখনো কারোকে হয়তো আর্থিক সাহায্য করতে পারি, কিন্তু আমি একা গোটা, আপনাদের মনে আছে বোধহয়, স্পন্দনে একটি বাচ্চা ছেলে এসেছিল যার হাত পুড়ে গিয়েছিল। সে বাড়তি টাকা ঘুষ দিতে পারেনি বলে তার অ্যাডমিশন হচ্ছিল না। আমি স্পন্দনের একজন নেফ্রোলজিস্ট, একজন সিনিয়র ডাক্তার হয়েও বহু চেষ্টা করেও তাকে একটা ট্রলি আমি জোগাড় করে দিতে পারিনি, লোক পাইনি। বাধ্য হয়ে আমাকে নিজে হাত লাগাতে হয়েছিল। নিশ্চয়ই আপনাদের এও মনে আছে যে একজন সন্তান সম্ভবা মা হাসপাতাল চত্বরে, লেবার রুম কিংবা হাসপাতালের বেডে নয়, হাসপাতাল চত্বরে প্রসব করেছিলেন। মানুষ এখানেও আছে, না হলে সেদিন ডক্টর মল্লিকা কিংবা আমাদের মেট্রন শাশ্বতীদি কেন ওভাবে ছুটে গিয়েছিলেন? আজকে কয়েকজন ডাক্তারবাবুর জন্য আমরা সকলের চোখে দুঃশাসন হয়ে গেছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের সাহায্য করুন, বিশ্বাস করুন। আপনাদের সাহায্যে আমি আমার স্বপ্নের সংগঠন স্পন্দনকে আবার গড়ে তুলব, যেখানে কোনো মানুষ, কোনো গরিব মানুষ এসে শুধুমাত্র গরিবীর কারণে অবহেলায় চিকিৎসা না পেয়ে মরে যাবে না। আজকে সবাই ভাবেন যে হাসপাতাল হচ্ছে শ্মশান যাত্রার পথে একটা হল্ট স্টেশন। আমার ভাবতে খুব কষ্ট হয় যে আমাদের মতো পোড়া এই গরিব দেশে একজন ডাক্তার তৈরি করতে খরচ হয় কয়েক লক্ষ টাকা। হ্যাঁ, কয়েক লক্ষ টাকা। আমি জানি যে এই যুদ্ধে আমার পাশে কেউ নেই, আমি একা। প্রচুর ভালো ডাক্তার আছেন, তারাও চেষ্টা করছেন,
কিন্তু একা বা কয়েকজনে মিলে ওই গোটা ব্যবস্থাটাকে তো বদলে দেওয়া যাবে না। আসল গলদটা কিন্তু মনে, মানুষের মনে। ধরুন একজন গরিব মানুষ যিনি নষ্ট হয়ে যাওয়া ওষুধ সামান্য কিছু পয়সার লোভে বিক্রি করছেন, যে ওষুধ হয়তো একদিন তার নিজের ছেলের জীবনই কেড়ে নেবে, কিন্তু এটা তিনি বোঝেন না তা তো নয়। ওই সামান্য একটা তাৎক্ষণিক লাভ। কিন্তু ডক্টর রায়, ব্যবস্থার ঘাড়ে দোষ চাপিয়ে আপনি কি আসলে যারা দোষী বা কর্তব্যে গাফিলতি করছে তাদের কি আড়াল করছেন না? না, আসলে দেখুন, একটা বিশেষ ব্যবস্থাই তো এই সমস্ত মানুষদের জন্ম দেয়। যেমন ধরুন, যারা বাচ্চা বদল করে, বা একটা শিশু তার নাক থেকে অনায়াসে অক্সিজেনের নলটা যে খুলে নিতে পারে। আপনি ভাবছেন শুধুমাত্র হাসপাতালেই এদের দেখা যায়, তা কিন্তু নয়। সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় এই ধরনের অমানুষদের আমরা দেখতে পাই। কিন্তু একটা হাসপাতালে যখন একজন রোগী আসে তখন সে মরণাপন্ন, সমস্ত ব্যাপারে সে অত্যন্ত স্পর্শকাতর। তখন একজন ডাক্তারবাবু যদি সামান্য একটু ভালো কাজ করেন, তাহলে সেই রোগীর চোখে তিনি ভগবান হয়েছেন। আবার ওই একই ডাক্তারবাবু অতি তুচ্ছ কারণে হয়তো তার চোখে শয়তানেরও কদম হয়ে যেতে পারেন। ওকে ডক্টর রায়, এবার একটু ব্যক্তিগত প্রশ্নে আসা যাক। না না না, প্লিজ কোনো ব্যক্তিগত প্রশ্ন করবেন না। কিন্তু আপনি তো একজন ব্যক্তি। হ্যাঁ, ব্যক্তি তো বটেই। ডাক্তার ছাড়াও আপনি মানুষ, কারুর স্বামী, কারুর ছেলে, কারুর বাবাও বটে। তা তো বটেই, আমি তো স্বয়ম্ভু নই। কিন্তু কোনো ব্যক্তিগত প্রশ্ন, মানে আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর আমি দিতে চাইছি না। ডক্টর রায়, আপনার স্ত্রী একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন, সেই ব্যাপারে কি কিছু বলবেন? আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি। এখন বিজ্ঞাপনের বিরতি, ফিরে আসছি বিরতির পরে। রেগে রাত্রে খেয়ে যাবি তো? না, ওর ইন্টারভিউটা হলেই চলে যাব। আর শোনো মা, আমি তিতিরকে নিয়ে যাব। তিতিরকে? কেন রে? আমার ওখানে ভালো লাগছে না। আমি ওখানে খুব একা। আশ্চর্য, তোরা দেবাদেবী কি শুরু করেছিস বলতো? এক্ষুনি নক্ষত্র টিভিতে সারা দুনিয়াকে জানিয়ে দিল সে একা। লোকে তো তোকে ভুল বুঝবে। কে ভুল বুঝবে কে ঠিক বুঝবে আমি সে নিয়ে ভাবি না। হ্যাঁ রে, হাই, বলছি নক্ষত্র কি এখনো তো চাকরি করা নিয়ে কিছু বলে টলে? না, এখন আর কিছু বলে না, কিন্তু আমি তো বুঝতে পারি যে আমি চাকরি করি, ও পছন্দ করে না। আর তুমি তো ভালোভাবে জানো মা, এই চাকরিটার পেছনে ওর কোনো অবদান নেই। দেবাংশু কাকুর সঙ্গে তোমাদের রিলেশনের জন্যই আমার চাকরিটা পাওয়া। আর ও আমাদের কোম্পানির ওষুধ লিখবে না, ও এত একগুঁয়ে। তোদের বিয়ে তো কম দিন হলো না, নক্ষত্রকেও দেখছি অনেকদিন ধরে। তুই মেয়েটাকে কেন নিয়ে যাবি বলছিস বলতো? বেশ ছিলুম আমি নাতনিকে নিয়ে। আমার ওখানে ভালো লাগছে না মা, আমি বড্ড একা। তুই শুধু নিজের কথাটাই ভাবছিস। তুই সারাদিন কতটুকু সময় বাড়িতে থাকিস বল? আর নক্ষত্র তো কোনো ঠিক ঠিকানা নেই। বললাম তো অসুবিধা হবে না। রেবতী আছে, সৌরভ আছে, ও সৌরভের সাথে খেলা করবে। ওই ছেলেটার সঙ্গে খেলাধুলা করা আমার একটু পছন্দ নয়। কেন? কেন আবার কি, সমস্ত রাস্তা টাস্তার ছেলে আবার। মা, ওরা ওরা বড্ড দুঃখী মা। বাবা, তোরও তো দেখছি নক্ষত্রর হাওয়া গায়ে লেগে গেছে। দেখ, তুই যতই বল,
ওই ওর সঙ্গে ওই কম বয়সী মায়ের থাকা আমার মা, তুমি যা খুশি বলো ওকে নিয়ে, কিন্তু এই এই কথাগুলো বলো না। ও একদম অন্যরকম ছিল। আমাকে বোঝাস না, আমাকে বোঝাস না, আমি সবকিছু বুঝি। ওই যে ওই মেয়েটা, ওই যে কি নাম জানো মেয়েটার, বল না। কার কথা বলছো? আরে প্রায় ফোন করে, দুমদাম এসে থেকে যায় তোদের ওখানে, নক্ষত্র পেশেন্ট, বল না নামটা। পাপিয়া? হ্যাঁ, ওকে নিয়ে আদিক্ষেতাটা আমার একটু ভালো লাগে না। মা, পাপিয়াকে নিয়ে একটা একটা আলাদা অহংকার আছে, কারণ ওই পেশেন্টের ওপরেই ওর নিজের প্রথম সাকসেসফুল ট্রান্সপ্লান্টেশন। তাতে কি? কি মানে? মনে যে কোনো প্রথম সাকসেস একটা অন্য মাত্রা এনে দেয় মা। কিন্তু ওকে নিয়ে নক্ষত্র বাড়াবাড়ি করাটা না আমার আমার চোখে বড্ড বাজে লাগে। আমার মনে আছে ওই পাপিয়ার অপারেশনের সময় সদ্য তিতির হয়েছে, ও সময়ই ছিল না তিতিরকে দেখার। তোর লাগে না খারাপ? তুই সত্যি কথা বলতো, একটা দামড়া মেয়ে যখন তখন এসে ঘাড়ে ঘাড়ে লাফি লাফি পড়ছে। এই বাবা, দুধ বাবা, ভালো লাগে না, শুরু হয়ে গেল। পরে আবার চলে এলাম ডক্টর নক্ষত্র রায়ের কাছে। চলুন যা যাক ওনার সঙ্গে ওনার কর্মক্ষেত্র স্পন্দন মেডিকেল সেন্টারের নেফ্রোলজি বিভাগে। এই বিভাগ ডক্টর রায় নিজের হাতেই তৈরি করেছেন। আচ্ছা ডক্টর রায়, আপনার নিজের হাতে গড়া স্পন্দন মেডিকেল সেন্টারের নেফ্রোলজি বিভাগ সম্পর্কে যদি কিছু বলেন। প্রথমে আমি ভুলটা ভেঙে দিতে চাই, নেফ্রোলজি বিভাগ স্পন্দনে আমার হাতে তৈরি নয়। স্পন্দনে আমি জয়েন করার আগে থেকেই এই নেফ্রোলজি ডিপার্টমেন্ট ছিল, কিন্তু কোনো নেফ্রোলজিস্ট সেখানে ছিল না। আমি এখানে আসার পর হ্যাঁ আমাকে একটু দৌড়োদৌড়ি করতে হয়েছিল, যাতে ডিপার্টমেন্টটা একটু বাড়ানো যায়। একটা 5 তলা বিল্ডিং, সেটা আমি একা করিনি, সকলে মিলে, এটা আমার একার কৃতিত্ব নয়। এটা আপনার বিনয়? না, বোধহয় বিনয় নয়। আচ্ছা বেশ, আপনারা সবাই মিলে তৈরি করেছেন এই নেফ্রোলজি বিভাগ। ডক্টর রায়, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে সরকারি হাসপাতালগুলোর দুর্নীতি এবং অবহেলা, মানে রোগীদের প্রতি অবহেলা নিয়ে মিডিয়া খুব শোরগোল আরম্ভ করেছে। কিন্তু এটা তো নয় যে এটাই প্রথম হলো, এর আগেও তো ছিল। সরকারি হাসপাতালগুলোতে এই দুর্নীতি বা রোগীদের প্রতি অবহেলা চন্দ্রসূর্যের মতোই সত্যি। একটু যদি গভীরে যাওয়া যায়, দেখা যাচ্ছে যে এই যে দুর্নীতি বা অবহেলা, এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই গ্রুপ ডির কর্মচারী বা স্টাফ মানে নন মেডিকেল স্টাফ বা নার্স শুধু কিন্তু নয়, তার সঙ্গে ডক্টররাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। ঠিক এই পয়েন্টে দাঁড়িয়ে আপনাকে ব্যতিক্রম বলা হচ্ছে কেন? হ্যাঁ বলা হয়, কিন্তু কেন বলা হয় আমি সত্যিই জানি না। আপনি জানেন না, কিন্তু আমরা জানি। আমি কিন্তু শুধুমাত্র আমার কর্তব্যটুকু, আমার দায়িত্বটুকু আমি পালন করি। এই জন্যই আপনি ব্যতিক্রম। আপনাকে চেনা যায় না, আপনাকে অতি মানব মনে হয়। তবু একজন চিকিৎসক হিসাবে তো আপনারও দুঃখ, বেদনা, ভালোবাসা, অভিমান আছে। আবার কিন্তু সেই ব্যক্তিগত প্রসঙ্গে চলে যাচ্ছে না। না না, কোনো ব্যক্তিগত প্রশ্ন নয়, জাস্ট একটা কথা। অ্যাজ আ ডক্টর আপনার প্রথম তিক্ত অভিজ্ঞতা কি? আমার প্রথম তিক্ত অভিজ্ঞতা সেদিন হয়েছিল, যেদিন আমার জীবনে প্রথম ট্রান্সপ্লান্টেশন করতে গিয়ে আমি আমার একমাত্র মেয়ের জন্মের সময় হাসপাতাল অ্যাটেন্ড করতে পারিনি। আপনার মেয়ে তো স্পন্দনেই হয়েছে। হ্যাঁ, পাশেই হয়েছিল, অথচ যেতে পারিনি কারণ আমার পেশেন্ট অত্যন্ত ক্রিটিক্যাল ছিল। আপনার প্রথম মধুর অভিজ্ঞতা? আমার প্রথম মধুর অভিজ্ঞতা আমার সেই
পেশেন্টের ট্রান্সপ্লান্টেশনের পর মুখের সেই প্রথম হাসি, সেটা আমি আজও ভুলিনি, বলতে পারবো না কোনোদিন। আর প্রথম সাফল্য? হ্যাঁ, একটা 10-12 বছরের ফুটফুটে সুন্দর মেয়ে, অথচ দুটো কিডনি একেবারে ড্যামেজড। বাড়ির অবস্থা ভালো ছিল না, ভালো করে ট্রিটমেন্ট করাতে পারিনি। লোকাল জিপি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ভেবে অ্যান্টিবায়োটিক চার্জ করে গেছেন। খুব ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছিল, অ্যান্ড ইট ওয়াজ আ চ্যালেঞ্জিং কেস। এখন সে ভালো আছে, এখন আমার কাছে আসে। তার নাম পাপিয়া। পাপিয়া এখন বেশ বড় হয়ে গেছে। মা আমি উঠি, হ্যাঁ অনেক রাত হয়ে গেছে। তিতিকে ডেকে এবার দাও তো। বন্ধ করলি কেন? এখন তো শেষ হয়নি ইন্টারভিউ। রাত হয়ে গেছে মা, 8টা বাজে। আরে বাবা 8টা বাজে তো এক্ষুনি তুই। আমার জামাইকে তুমি ইন্টারভিউ করো। আমার এই তিতি, আমার জুনিয়র ডাক্তার। আমি মোজা পরবো না, ছাড়ো না এক্ষুনি আমাকে, হয়ে আমি যাবে। মোজা পরবো না এক্ষুনি বলে হয়ে যাবে, তিতি। ছেড়ে দাও না আমাকে। দিদি এত ফটফট করে ছেড়ে মোজাটা দাও পরাবো কি আমাকে। করে? এই তো না হয়ে গেছে। আমাকে ছেড়ে দাও, এই তো বাবা, হয়ে গেছে। তাড়াতাড়ি করো, ছেড়ে। এই যে হয়ে গেছে। দিদি তোমার ম্যাথসের লেসন বুকটা কিন্তু পেলাম না। না পড়া দাও। আমার পড়ার টেবিলে আছে। না পড়ার টেবিলে নেই, আমি দেখে এসেছি। হ্যাঁ ওখানেই আছে। বললাম তো নেই। আজকে টেস্ট আছে না, ভালো হবে। আন্টির কাছে বকা খাবে, খুব ভালো হবে। ও মা, তাহলে আমি আজকে স্কুল যাব না। ও মা শোনো যাবো না, না মানে? শোনো আর আগের না মাসে কত কামাই হয়েছে বলো তো? না না, দেখো আজকে যদি স্কুল যাই আন্টি আমাকে খুব বকবে। বকা lesson book এর খাবে, জন্য। বকা খাবে, খুব ভালো না, হবে বকা খাবে। আমি দেখে বই আসছি, খাতে এক্ষুনি চারদিকে দাঁড়াও। ছন্নছাড়া করে রেখেছো। আমি এখানে দেখে বসো, আসছি। এখানে বসো, আমি দেখে আসছি। খেয়ে নাও, ও মা, lesson book। নাও খেয়ে নাও, খেয়ে নাও। আমি ডিম খাবো না। খাবো না মানে? কখন ফিরবে বলো তো? খেয়ে নাও ডিমটা। না না, আমি ডিম খাবো দিদি না। তুমি রাখো, আমি খাই দিচ্ছি ওকে। এই রেবতী টিফিন বক্সটা দিয়েছো? এই তো দিদি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি আমি। 8:30 বাজে, কখন দেবে? এই তো, তোমার তুমি দাদা যাও। তাড়াতাড়ি বেরোবে, বাথরুম নিয়ে মারামারি লাগবে। আমি তাড়াতাড়ি আজকে বেরোবো, কি যে হবে আমি জানি না। আচ্ছা, তুমি কি যাচ্ছ ওকে নিয়ে স্কুলে আজকে? এই না গো, আমি যেতে পারবো না। ওই রেবতী দিয়ে আসবে, হ্যাঁ, আমার এই দিল্লি থেকে একটা ম্যানেজমেন্ট টিম আসবে, আমাকে বেরোতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ ম্যানেজমেন্ট টিম আসবে? আমার একটা টিম প্রায় এসে গেছে, আমি আসছি। হ্যাঁ, আরে বাবা শোনো না, আরে আমার 5 মিনিট লাগবে, তুমি শোনো না। আমার 2.5 মিনিট লাগবে। আরে দুধ বাবা, ভালো লাগে। হ্যাঁ। এই রেবতী ফোনটা ধরো তো। এই তোমার ফোন, তুমি কথা বলো। না, আমার ফোন, ওটা তোমার ফোন। তোমার ফোন, তাড়াতাড়ি কথা বলছি। দেখো, তুমি তোমার ফোন। তুমি যাও না বাবা, তোমার ফোন। আমার বেশিক্ষণ লাগবে না। হ্যালো, ও মা, আমার লেসন বুকটা একটু খুঁজে দাও সব না। আমাকে করতে হবে। লেসন একটু খোঁজা, খুঁজে আমার দাও, তাড়াতাড়ি একটুখানি অফিসে যাওয়া, খুঁজে বের সব করে কিছু দাও। আমাকে আমাকে একসঙ্গে আন্টি করতে হবে, বকবে আমার ভালো আমাকে লাগে না। আজকে। দুধ বাবা, ভালো লাগে না। আচ্ছা, আমি এ করছি, আমার বেশিক্ষণ সময় লাগবে না। বেশিক্ষণ লাগবে না, তুমি দাড়ি কাটবে, স্নান করবে, পটি করবে, সবকিছু করবে। আর কি কিন্তু করবে? করবোই। বিধানরা বলে গিয়েছিল ভুঁড়ি আর মুড়ি এই দুটো ঠিক থাকলে সব ঠিক থাকে। এই শোনো না, শোনো প্লিজ প্লিজ, তুমি যাও। আমার বেশিক্ষণ লাগবে না, আমি আমার বেশিক্ষণ এক্ষুনি লাগবে না। বেরিয়ে ফোন দিদি, আসবো। তোমার ফোন। হ্যাঁ দেখলি দেখলে বাবা জিতে গেছে, তুমি তখন থেকে ঝগড়াঝাটি করছিলে। দেখলে বাবা জিতে গেল। হ্যালো, আমার লেসন বুক, দেখছি দেখছি দেখছি। আমার লেসন বুকটা একটু খেয়ে নাও। না, আমার লেসন বুক। দেবে দেবে। ও মা, আমার লেসন বুকটা আরে দেবে দেবে, তুমি খেয়ে নাও, একটু তাড়াতাড়ি ঝট করে দেরি হয়ে যাচ্ছে। না একটুখানি খাও। হ্যাঁ আমি 10টার মধ্যে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ 10-15 মিনিট সময় লাগবে আমার। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দেখেছো কাণ্ড, এখানে রেখে দিয়েছি বইটা। না না, আমি তোমাকে বলছি না, সরি, না মেয়েকে বলছি। এই দুষ্টুর স্কুলে যাবে না, বায়না, বই এদিক ওদিক ছড়িয়ে রাখছে। লেসন বুকটা পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, শোনো, এটা আমাদের প্রথমে মিটিং করতে হবে একটা। হ্যাঁ হ্যাঁ, একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। আচ্ছা, গত মাসে যে সেলটা আমাদের খুব ফল করে গিয়েছিল, হ্যাঁ, কি একটা কোম্পানি, জিত ফার্মাসিউটিক্যালস। আচ্ছা, ওটা তো লোকাল কোম্পানি। হ্যাঁ আমিও শুনলাম, মানে একই ওষুধ কম দাম। দেখো আমাদেরটা হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি, তাই না? হ্যাঁ, এটাই তো আমাদের ক্যাশ করতে হবে। সেটাই। হ্যাঁ, এটা আগে তৈরি করতে হবে। হ্যাঁ, ও বাথরুমে আছে গো।
হ্যাঁ, অন প্রিন্সিপাল ও জেনারিক নাম লেখে, না কোনো ব্র্যান্ড নেম লেখে না। হ্যাঁ দেখো দেখো, সালফিউরিক অ্যাসিড ক্যালিফোর্নিয়ায় তৈরি হোক কিংবা কলকাতার বাঘাযতীনেই তৈরি হোক, পুড়িয়ে দেয় কিন্তু একই রকম ভাবে, তাই না? হ্যাঁ, ক্যালিফোর্নিয়ার ব্র্যান্ড নেম লিখলে তো ওটার আলাদা কিছু এফেক্ট করে না। ওকে, বাই বাই, টাটা। হ্যাঁ, এই মেয়েকে টাটা। হ্যাঁ আচ্ছা, আমি রাখছি, আমি এক্ষুনি বেরোবো। হ্যাঁ, ওকে, বাই। এই শোনো, তুমি তাড়াতাড়ি বেরো, লেট হয়ে যাচ্ছে। হয়ে গেছে। হয়ে গেছে, লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি কি ওই বাড়ি যাবে? রাইটার্স থেকে আজকে ডক্টর আহমেদ আসবেন। কে আসবেন? ডক্টর আহমেদ এনো। আমাদের প্যাথোলজি পড়াতেন, ইনভেস্টিগেশনের ব্যাপারে। তোমাদের হাসপাতালে কথা আর বলো না তো বাবা। কেন বলবো না কেন? তোমাদের হাসপাতালে সবাই বলছে একজন নার্স খুন হয়েছে। বাবা বাবা, তো খুন হওয়ার জন্য একটা জায়গা তো দরকার লাগে, হাসপাতাল তো হতেই পারে। নক্ষত্ররা এসব কথা বলছে নাকি? না, ডক্টর আহমেদ ভীষণ এই সমস্ত ব্যাপারে অত্যন্ত সিনসিয়ার। উনি এলে দেখা যাক। আচ্ছা শোনো না, তার মানে তুমি যাবে না, তাই তো? শ্যামবাজার পৌঁছতে পারছো না? I'll let you know, I'll let you know. লাস্ট 9টা বাজে, আমার দেরি হয়ে গেছে। আমার জামা প্যান্টটা ওই তো দিয়ে দিয়েছি। হ্যাঁ, চেষ্টা তো করছি। It's a protracted war, দীর্ঘস্থায়ী যুদ্ধ। কতটা পারবো জানি না, কিছুটা তো পারবো। আচ্ছা, কর্ডলেসটা রেখে দিও। কোথায় কর্ডলেস? ফোনটা এবার বদলাতে হবে।